বাংলায় ৪০০ বছরের একটা সাম্রাজ্য, ভাবা যায়? পাল সাম্রাজ্যের গল্পটা কিন্তু দারুণ। আর এর শুরুটা হয়েছিল একদম অন্যরকমভাবে, এক চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে থেকে, যার সমাধানটাও ছিল বেশ অভিনব। আচ্ছা, একটা প্রশ্ন করি। ধরুন ১০০ বছর ধরে কোনো আইন নেই, শাসন নেই, চারদিকে শুধু মারামারি, হানাহানি। এই অবস্থাটা কিভাবে থামানো যায়? কি হতে পারে এর সমাধান? এই উত্তরটা শুনলে কিন্তু অবাক হতে হয়। তখনকার মানুষ নিজেরাই এর সমাধান বের করেছিল। তারা সবাই মিলে একজনকে রাজা হিসেবে বেছে নেয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাংলার পাল সাম্রাজ্যের শুরুটা হয়েছিল অনেকটা আজকের দিনের ভোটের মতো করে। তো চলুন আজ এই পুরো গল্পটা একবার ঘুরে দেখি। কিভাবে অরাজকতা শেষ করে একজন রাজার জন্ম হল, তারপর সেই বিখ্যাত স্বর্ণযুগ, কিভাবে সেই সাম্রাজ্য আবার দুর্বল হয়ে পড়ল। জানব কৈবর্ত বিদ্রোহের মতো এক বিশাল গণ অভ্যুত্থানের কথা, আর শেষে দেখব পারলদের সেই ৪০০ বছরের বিরাসাত আজও আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, নৈরাজ্যের শেষ আর এক নতুন রাজবংশের শুরু। রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলা জুড়ে প্রায় ১০০ বছর ধরে চলছিল মাৎস্য ন্যায়। শব্দটা সংস্কৃত, এর মানে হল মাছের আইন। মানে পুকুরে যেমন বড় মাছ ছোট মাছকে গিলে খায়, ঠিক তেমনই অবস্থা। মানে জোর যার, মুল্লুক তার, কোনো নিয়মকানুন কিচ্ছু ছিল না। এই যে ভয়ঙ্কর অরাজকতা, এখান থেকে বের হওয়ার জন্য ৭৫০ খ্রিস্টাব্দে বাংলার বড় বড় মাথারা মানে নেতারা একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। তারা গোপাল নামের একজন সেনাপতিকে রাজা হিসেবে নির্বাচিত করলেন। তার ওপরে দায়িত্ব পড়ল শান্তি ফিরিয়ে আনার। আর এভাবেই কিন্তু পাল বংশের গোড়াপত্তন হল। গোপালের হাত ধরে যে সাম্রাজ্যের শুরু হল, তা খুব তাড়াতাড়ি তার সেরা সময়ে পৌঁছে যায়। চলুন এবার সেই গল্পে যাই, বাংলার স্বর্ণযুগ। এই সময়ে পাল সাম্রাজ্য শুধু রোগ মেরেই বাড়েনি, জ্ঞান বিজ্ঞান আর সংস্কৃতিতেও এক কথায় চূড়ায় পৌঁছেছিল। পালদের উত্থানে গতিটা ছিল কিন্তু অবিশ্বাস্য। মানে মাত্র ৩ প্রজন্মে একটা ছোট রাজ্য থেকে তারা এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। দেখুন, গোপাল শুরু করলেন বাংলা আর বিহার দিয়ে। তার ছেলে ধর্মপাল, তিনি সাম্রাজ্যটাকে উত্তর ভারতের এক প্রধান শক্তি বানিয়ে ফেললেন। আর তারপর তার নাতি দেবপাল, তিনি তো সাম্রাজ্যকে আসাম আর উড়িষ্যা পর্যন্ত নিয়ে গেলেন, মানে একেবারে শিখরে। এই স্বর্ণযুগটা ঠিক কেমন ছিল বলি। পালরা তখন ছিল উত্তর আর পূর্ব ভারতের সবচেয়ে বড় শক্তি। তারা বিক্রমশিলার মতো বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি তৈরি করেছে, বানিয়েছে সোমপুর মহাবিহারের মতো বিশাল স্থাপত্য। শিল্প, সাহিত্য ও জ্ঞানীগুণী মানুষেদের কদর ছিল খুব। আর অতীশ দীপঙ্করের মতো পণ্ডিতদের হাত ধরে বৌদ্ধ ধর্মের জ্ঞান ছড়িয়ে পড়েছিল সুদূর দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত। কিন্তু কথায় আছে না, সবকিছুরই একটা শেষ আছে। চলুন এবার গল্পের তৃতীয় পর্বে যাই। কিভাবে এত বড় একটা সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। ভেতরের সমস্যা আর স্থিবিরতা পালদের সেই গৌরবকে আস্তে আস্তে ম্লান করে দিয়েছিল। ৮৫০ খ্রিস্টাব্দে রাজা দেবপালের মৃত্যুর পরই যেন সব থমকে গেল। পাল সাম্রাজ্যের সেই দুরন্ত গতি থেমে গেল। আর এরপর প্রায় ১০০ বছর ধরে চলল একটা স্থবিরতার যুগ। সাম্রাজ্যটা আর কখনই তার আগের জায়গায় ফিরতে পারেনি। পতনের লক্ষণগুলো একদম স্পষ্ট হয়ে উঠছিল। যেমন ধরুন, কাম্বোজদের মতো শত্রুদের কাছে রাজ্যের অংশ হারাতে শুরু করল পাল্লা। দেশের ভেতরে বিদ্রোহ বা বাইরের আক্রমণ কোনোটাই ঠিকভাবে সামলাতে পারছিল না। দেবপালের পর বেশ কয়েকজন দুর্বল শাসক এলেন। যদিও প্রথম মহিপাল, যাকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতাও বলা হয়, তিনি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি, পতন আবার শুরু হয়। আর এই দুর্বলতার সুযোগেই ঘটল পাল সাম্রাজ্যের ইতিহাসের সবচেয়ে নাটকীয় ঘটনাটা, আমাদের চতুর্থ পর্ব, কৈবর্ত বিদ্রোহ। এটা কোনো বাইরের আক্রমণ ছিল না, ছিল ভেতর থেকে জন্ম নেওয়া এক বিশাল গণবিদ্রোহ। লড়াইটা ছিল দুই পক্ষের। একদিকে শাসক পাল সাম্রাজ্য, যার রাজা তখন দ্বিতীয় মহিপাল, আর অন্যদিকে ছিল কৈবর্ত বিদ্রোহীরা, মানে সাধারণ জেলে, কৃষক আর তাদের সামন্ত নেতারা। তাদের নেতা ছিলেন দিব্য। পালরা লড়ছিল নিজেদের এলাকা বাঁচাতে, আর কৈবর্তরা লড়ছিল স্বাধীনতার জন্য। এই বিদ্রোহের কয়েকটা পর্যায় ছিল। প্রথমে দিব্যের নেতৃত্বে বিদ্রোহীরা রাজা দ্বিতীয় মহিপালকে হারিয়ে দেয়, এমনকি তাকে হত্যাও করে।
এরপর বরেন্দ্র অঞ্চলে কৈবর্তরা নিজেদের একটা স্বাধীন রাজ্যই বানিয়ে ফেলে। দিব্যের পর ভীম নামের একজন বেশ জনপ্রিয় শাসক হিসেবে রাজ্যটা চালান, কিন্তু শেষটা ভালো হয়নি। পাল রাজা রামপাল আশপাশের রাজাদের সাহায্য নিয়ে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই বিদ্রোহকে পুরোপুরি দমন করেন। ঐতিহাসিক আর.এস. শর্মা খুব সুন্দরভাবে বলেছেন, ভীমের অপ্রস্তুত এবং প্রশিক্ষণহীন কৃষক সাধারণের সেনাবাহিনী পাল, রাষ্ট্রকূট এবং আরও ডজনখানেক সামন্তের সম্মিলিত সেনাবাহিনীর সামনে কোনোভাবেই টিকতে পারেনি। মানে এই কথাটা থেকেই বোঝা যায় কৈবর্তদের পেছনে সাধারণ মানুষের সমর্থন থাকলেও শেষ পর্যন্ত পালদের সংগঠিত সামরিক শক্তির কাছে তাদের হার মানতে হয়েছিল। পালদের রাজনৈতিক শক্তি হয়তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তাদের গল্পটা এখানে শেষ নয়। চলুন আমাদের শেষ পর্বে দেখি ৪০০ বছরের শাসন শেষে পালরা ইতিহাসের জন্য কী রেখে গেছে। ৪০০ বছর, একবার ভাবুন তো, পৃথিবীর ইতিহাসে খুব কম রাজবংশই এত লম্বা সময় ধরে টিকে থাকতে পেরেছে। এই দীর্ঘ শাসনই প্রমাণ করে পালরা কতটা স্থিতিশীল একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল। পালদের রেখে যাওয়া বিরাসত আজও কিন্তু আমাদের সঙ্গে আছে। এই সময়টাকে বাংলার স্বর্ণযুগ বলা হয়। কেন? শুধু বড় সাম্রাজ্যের জন্য নয়, আমাদের বাংলা ভাষার যে আদি রূপ, সেই চর্যাপদ, তা তো এই সময়েই লেখা। পালদের তৈরি শিল্পরীতি এতটাই বিখ্যাত ছিল যে তা নেপাল, শ্রীলঙ্কা, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়াতেও ছড়িয়ে পড়ে। আর পড়াশোনার কথা ভাবুন, বাংলা তখন ছিল বৌদ্ধ জ্ঞানচর্চা, দর্শন আর চিকিৎসার একটা বড় হাব। শেষ পর্যন্ত দ্বাদশ শতকে সিন বংশের কাছে পাল সাম্রাজ্যের পতন হয়। রাজনীতিকভাবে পালদের অধ্যায় শেষ হয়, কিন্তু তাদের সাংস্কৃতিক প্রভাবটা রয়ে যায়। শেষে একটা প্রশ্ন মনে আসেই, তাই না? যে ১০০০ বছর আগের একটা রাজবংশ কিভাবে আজও আমাদের সংস্কৃতিকে এতটা প্রভাবিত করে চলেছে। আমাদের ভাষা, শিল্প আর ইতিহাসে তাদের ছাপ কিন্তু আজও একদম জীবন্ত।